সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং এই লেনদেন চলবে রমজান উপলক্ষে। একটা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে এবং সেই ধারাবাহিকতায় যদি আমরা বলি যে লেনদেনের সময় বাকি আছে আর মাত্র ১০ মিনিট এবং এই ১০ মিনিট পরেই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি ঘটবে এবং সেই অনুযায়ী আমরা যদি আজকের এই মুহূর্তের লেনদেনের চিত্রটা একটু আপনাদের জানিয়ে দিই। কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে। সূচকের এই মুহূর্তের অবস্থান যদি বলি ৯ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই কিন্তু হারিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের এই মুহূর্তে এবং দিন শেষে হয়তো আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হবে, কিন্তু গত কার্যদিবসে আমরা যেটা দেখেছি যে লেনদেনের ভালো একটা গতি ছিল এবং টার্নওভারে বেশ ভালো গতি ছিল এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বেড়েও লেনদেন হয়েছিল এবং গত কার্যদিবসে বেশ ভালো লেনদেনের মধ্য দিয়ে কিন্তু বাজারে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদিও সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে, এটা হয়তো কিছুটা কারেকশনও হতে পারে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। তো আমরা যদি একটু সূচকগুলোর অবস্থান দেখে নিই এবং এই মুহূর্তের লেনদেনের চিত্রটা একটু দেখে নিই এবং আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে ১১ পয়েন্টের মতো কমেছে ডিএসসির প্রধান সূচক এবং এই সূচকটির অবস্থান আপনারা দেখছেন যে ৫,৫৪২ পয়েন্টে রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে যদিও দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে দর বেড়েছে ১২৫টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন ৫৬টি। তো দিনের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র রয়েছে, অর্থাৎ আর লেনদেনের সময় বাকি আছে মাত্র ৮ মিনিট এবং সেই সময়টাতে আমরা লেনদেনের কি পরিমাণ লেনদেন হয়েছে, তো আমরা যদি একটু লেনদেনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু লেনদেন হচ্ছে এবং গত কার্যদিবসের থেকে কিন্তু কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি ঘটবে হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছেন ৭৪২ কোটি ৭০ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং টপ ট্রেডের তালিকায় অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটা একটু দেখে নিলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যাংকিং সেক্টরের এই প্রতিষ্ঠান এইটি অর্থাৎ ব্যাংকিং সেক্টরের ৪টি প্রতিষ্ঠানই কিন্তু টপ ট্রেডের তালিকায় রয়েছে। অর্থাৎ সিটি ব্যাংকের অবস্থান আপনারা দেখছেন প্রথমেই রয়েছে ৬২ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থানে দেখা যাচ্ছে। ৩১ টাকা ৪০ পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। ব্র্যাক ব্যাংক ২৮ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন করেছে, যদিও প্রথম অবস্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেনের সাথে ব্র্যাক ব্যাংকের লেনদেনের কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকেরও কম লেনদেন হয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে এই প্রতিষ্ঠানটি এবং হাত বদল হচ্ছে ৮৮ টাকা ৩০ পয়সায় প্রতিটি শেয়ারে। ইবিএল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে এবং ২৮ টাকা ২০ পয়সায় হাত বদল হচ্ছে ২১ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়ে। পরবর্তীতে যমুনা ব্যাংকের অবস্থান দেখছেন ১৫ কোটি ৮৪ লাখ টাকা, প্রায় ১৬ কোটি টাকার মতো লেনদেন করেছে এখনও পর্যন্ত। ২৫ টাকা ২০ পয়সায় হাত বদল হচ্ছে এবং খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ এই প্রতিষ্ঠানটি ৫০ টাকা ৯০ পয়সায় হাত বদল হচ্ছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়েছে এবং বাকি যে ৫টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন তার মধ্যে শুধুমাত্র খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ এই প্রতিষ্ঠানটি আজকে দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় এবং শুধুমাত্র এই একটি প্রতিষ্ঠান অন্য সেক্টরে দেখা যাচ্ছে এবং বাকি 4টি প্রতিষ্ঠানই কিন্তু ব্যাংকিং সেক্টরে আমরা দেখতে পাচ্ছি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান যদি দেখে নিই, আজকে টপ গেইনার্সের তালিকায় ইনটেকের অবস্থান রয়েছে প্রথমেই ১২ কোটি ৪ লাখ টাকা লেনদেন হয়েছে এবং আপনারা দেখছেন যে এটি প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে, অর্থাৎ ৯.৯৩% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। আজিজ পাইপসের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং একই চিত্র রয়েছে এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে, অর্থাৎ ৯.৯৩% দর বেড়েছে, এটা সর্বোচ্চ দর বাড়ার কাছাকাছি কিন্তু গিয়েছে এবং বিআইএফসি রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে ৯.৫২% দর বেড়েছে। জিএসপি ফাইন্যান্সের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ অবস্থানে রয়েছে। আইসিবি ইসলামী ব্যাংকের অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের দুটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি যাদের এরই মধ্যে কিন্তু অবসানের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিআইএফসি এবং জিএসপি ফাইন্যান্স। এই দুটি প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে এই দুটি প্রতিষ্ঠানও কিন্তু দর বেড়েছে, বেশ ভালো একটা পরিমাণ দর বেড়েছে ৯.৫২% এবং জিএসপি ফাইন্যান্স ৯.৫২%। দুটি প্রতিষ্ঠানই প্রায় ৯.৫% বেশি কিন্তু দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়, যেখানে আইসিবি ইসলামী ব্যাংকেরও এই তালিকায় রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেইনার্সের তালিকায়।
টপ লুজার্সের তালিকায় এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান রয়েছে, দর হারিয়েছে 6.25%। মিরাকল ইন্ডাস্ট্রিজ 4.85% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং দ্বিতীয় অবস্থান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায় ক্যানকিউ 4.79% দর হারিয়েছে। এই তালিকায় আপনারা দেখছেন যে তৃতীয় অবস্থান দেখা যাচ্ছে জিবিবি পাওয়ার অবস্থান চতুর্থতে রয়েছে, 4.76% দর হারিয়েছে। এবি ব্যাংক এই তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম অবস্থানে রয়েছে 4.41% দর হারিয়ে। এবং 5টি প্রতিষ্ঠানের যে লেনদেনের চিত্র সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেনদেন হয়েছে কি পরিমাণ সেটাও দেখছেন এবং কত টাকায় হাত বদল হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো টপ গেইনার্স, টপ লুজার্স এবং টপ ট্রেড এই তিনটি জায়গা আমরা দেখে নিলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে লেনদেনের চিত্র দেখছিলাম। আমরা যদি একটু আজকে ব্যাংকিং সেক্টরের অবস্থানটি দেখে নিই যে ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে এবং টপ গেইনার, টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে এই সেক্টরটির। আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই সেক্টরটির বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের উপর ভর করে কিন্তু বাজারের একটা ভালো গতি এসেছে, বাজারের টার্নওভার বেড়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই সেক্টরটা বেশ ভালো মুভমেন্টের মধ্য দিয়ে আছে বেশ কিছুদিন ধরে। এবং আমরা আজকে যদি এই সেক্টরটির অবস্থান একটু দেখি যে দেখতে পাচ্ছেন টপ ট্রেডের তালিকায় রয়েছে সিটি ব্যাংক, রয়েছে এই তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, ইবিএল, যমুনা ব্যাংক এবং এই চারটি প্রতিষ্ঠান কিন্তু টোটাল বাজারের টপ ট্রেডের তালিকায় রয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এবং এই মুহূর্তে পঞ্চম অবস্থানে দেখা যাচ্ছে ঢাকা ব্যাংক রয়েছে ব্যাংকিং সেক্টরের টপ ট্রেডের তালিকায়। তো দর্শক, এখন রয়েছে ব্যাংকিং খাত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সবশেষ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার সামনে যে ডিভাইসটা রয়েছে, যদি একটু ডিভাইসটার দিকে দেখেন তাহলে মাথার উপরে একটু স্পেস দিতে হবে। জি, ঠিক আছে। আমরা এখন তাহলে আলোচনায় আসতে পারি। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, বলুন। জি, আমি যদি একটু শুরু করতে চাচ্ছি সম্মিলিত ইসলামী ব্যাংকের আমি শুনতে পাচ্ছি। সবশেষ পরিস্থিতি নিয়ে জানতে চাচ্ছিলাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত ইসলামী ব্যাংক তো আপনারা জানেন যে বেশ কিছুদিন পূর্বেই তার কার্যক্রম শুরু করেছে এবং নিয়মিত লেনদেন শুরু হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের যে একটা রেজুলেশন স্কিমের আওতায় কতগুলো নির্দেশনাও জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্যাংক লেনদেনের কার্যক্রম শুরু করছে। এটা করে আমি দুঃখিত, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এখানে, একটু ইন্টারাপ্ট করছি। আপনি যদি আমাকে শুনতে পান। জি, আপনি এখন যেভাবে আছেন এভাবে থাকলে ঠিক আছে। জি, এখন আপনি যেভাবে আছেন এভাবেই হচ্ছে থাকলে ভালো হবে আর কি। আপনার আসলে মাথার উপরে স্পেসটা কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু আবার পুনরায় হচ্ছে আমাদের আলোচনায় ফিরি, সবশেষ পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম। যে আমি বলছিলাম যে একদিকে যে আমাদের ব্যাংকগুলোর সম্মিলিত ইসলামী ব্যাংকের যেটা পুরাতন 5টি ব্যাংক, এর স্বাভাবিক লেনদেনগুলো অনেকটাই শুরু হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের যে রেজুলেশন স্কিমের আওতায় যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুসরণ করেই আমাদের বিভিন্ন শাখাগুলো তাদের এই লেনদেন কার্যক্রম করছে। এর মধ্যে একটা হচ্ছে যে বীমা স্কিম থেকে 2 লাখ পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে, সে কাজটাও চলছে। এর মধ্যে বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট অথবা ব্যবস্থা আছে। এছাড়া অনেকে যাদের ফিক্সড ডিপোজিট করতে পারছে এবং এটা বিভিন্ন ধরনের কতগুলো স্কিমের আওতায় এটা বলে দেওয়া হয়েছে। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে যেহেতু 5টা ব্যাংকে মার্জ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। একটা হচ্ছে একটা আইসিটি ইন্টিগ্রেশন, তার কারণ 5টি ব্যাংক 5 ধরনের আইসিটি
মানে সফটওয়্যার ইউজ করতো, সেটাকে একটা ইন্টিগ্রেট করা, এবং এই কাজটাও বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল টেকনিক্যাল টিম তারা কাজ করছে এবং সেটা অনেক দূর এগিয়ে গেছে। এবার সামনের দিকে আমরা আগাচ্ছি। ইতিমধ্যে সফটওয়্যার এইচআর এর সফটওয়্যারটা অলরেডি আমরা একটা জায়গায় একীভূত করতে সক্ষম হয়েছি, অন্যান্য ব্যাংকিং বিষয়গুলো করা হচ্ছে। এছাড়া আমাদের যে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে, সেটাও বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি, এইচআর কমিটি তারা কাজ করছে এবং সেটাও কাজটা অনেক দূর গুছিয়ে এনেছে। এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা একটা সম্মিলিত ইসলাম ব্যাংকের একটা যে টোটাল ম্যান পাওয়ার তাদেরকে আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো। থার্ড আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এক এক এলাকায় যে একাধিক হয়তো বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চগুলো রিলোকেশন করা হচ্ছে। আবার যেমন আমাদের একটা সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি যে 21টা জেলায় এই আগের 5টা ব্যাংকের কোনো শাখা নেই, আমরা এই জেলাগুলোতে আমাদের শাখাগুলোকে সম্প্রসারণ করব। আর ঢাকা শহর বা চট্টগ্রামে যে সমস্ত এলাকায় একটু এই 5টা ব্যাংকের কনসেন্ট্রেশন আছে, সেগুলোকে একটু ডিসেন্ট্রালাইজ করে আমরা অন্য জায়গায় এটা ডাইভার্ট করব। আপাতত ভাবে এই কাজগুলো আমাদের চলছে। ইতিমধ্যে আমাদের নতুন বোর্ডের 4টা মিটিং হয়ে গেছে এবং সামনের দিকে আরো দ্রুত অন্যান্য মিটিং গুলো হবে এবং আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জি, আরেকটা বিষয় হচ্ছে জানতে চাইবো যে ঢাকা চট্টগ্রামে যে বিশেষ কিছু শাখা আছে এগুলো কি কমে যাবে কিনা? জি, শুনতে পাচ্ছেন? কথা একটু পরিষ্কার হয়নি, তো যদি আমি কারেক্টলি বুঝে থাকি যে ঢাকা এবং চট্টগ্রামের শাখা কমে যাবে কিনা? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এখানেই প্রায় 5-6টা শাখা রয়েছে, জি, সর্বোচ্চ হয়তো 2টা রাখার প্রয়োজন। এর এবং ঠিক একইভাবে চট্টগ্রাম আমরা চাইবো যে সারা বাংলাদেশেই আমাদের শাখাগুলো বিস্তৃত হয়ে যাক, প্রতিটি জেলা এবং হতে পারে বা মানুষ যাতে এখান থেকে ব্যাংকিং সুবিধা পেতে পারে, সেটা আমাদের লক্ষ্য। জি, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটা আপনি বলছিলেন যে আসলে এই মুহূর্তে গ্রাহকদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন জানা দরকার যে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী টাকাটা তুলতে পারবেন কবে থেকে? জি, শুনতে পাচ্ছেন? আমি আগেই উল্লেখ করেছি অলরেডি প্রয়োজন অনুযায়ী সেভিংস অ্যাকাউন্ট থেকে অলরেডি 2 লক্ষ করে টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে এবং অলরেডি আমরা ধারণা করেছিলাম যে হয়তো অনেকেই বোধহয় টাকা তোলার জন্য খুব অস্থির হয়ে যাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকা তোলা হার অত বেশি নয়, বরং এর পাশাপাশি ডিপোজিটও ভালোই ডিপোজিট হচ্ছে। সুতরাং আমরা এদিক থেকে একটা স্বস্তির অবস্থানে আছে বলে আমরা মনে করি। কিন্তু অনেকের কিন্তু এই জায়গাটাতে অনেক অভিযোগ রয়েছে, তারা তাদের প্রয়োজনীয় যে টাকাটা সেটা পাচ্ছে না। না, এটা আমি একটু আগেই বলেছি, এটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড রেজুলেশন স্কিম। সেখানে এর নীতিমালা বর্ণনা করা হয়েছে। জি, আমরা আপনার সাথে অবশ্যই আবার আলোচনা করব, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। যার 1 কোটি টাকা আছে তিনি হয়তো এই মুহূর্তে বেশি তুলতে পারবেন না। জি, আমরা পুনরায় আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সম্মিলিত ইসলামী ব্যাংকের পিএলসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে আপনি বলছিলেন যে 21টি জেলায় নতুন ব্রাঞ্চ খোলা প্রসঙ্গে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে 5টি ব্যাংক নিয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, এই 5টি ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেই ক্ষেত্রে যে 5টি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেগুলো কি বাদ দিয়ে তারপরে সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চ করা হবে সেক্ষেত্রে? না, 5টি ব্যাংকে বাদ দেওয়ার তো প্রশ্ন আসে না, বাদ দেওয়ার কথাটা না, কথাটা হচ্ছে এগুলো তো সব মার্জ হয়ে অলরেডি সম্মিলিত ইসলাম ব্যাংক নাম ধারণ করেছে। তো কিন্তু মনে করেন
আমার প্রশ্নটা ছিল আসলে যে কোনো একটা জায়গাতে ধরুন কারওয়ান বাজারেই 5টি ব্যাংকেরই ব্রাঞ্চ রয়েছে, সেক্ষেত্রে এই ব্রাঞ্চগুলো বিলুপ্ত করে একটি ব্রাঞ্চ করা হবে কি? এক্স্যাক্টলি, সেইটাই রেশনালাইজ করা হবে। সেখানে একটা হবে না, দুটো হবে। আমরা সেখানে দেখবো যে বিজনেস পটেনশিয়ালটা কি এবং মানুষের মানুষের যাতায়াতের সুবিধা রাখে, এই দুটোই আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি একটা জাস্ট উদাহরণ দিই, উদাহরণ হিসাবে যে গুলশানে 5টা-6টা ব্রাঞ্চ আছে, ওই 5টা ব্যাংকের। কিন্তু আমরা যদি গুলশানের 3টা পার্টে 3টা ব্রাঞ্চ রাখি তাহলে এটা যথেষ্ট হতে পারে। তো এরকম কাউরান বাজার বা মতিঝিল বা একইভাবে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা এটাকে একেবারে রিলোকেট করা, বিজনেস পটেনশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কনভিনিয়েন্স অফ দি সাবস্ক্রাইবার, মানে গ্রাহক যারা, তাদের জন্য আমরা এই বিষয়গুলোকে বিবেচনায় রাখছি আমরা। জি, তো এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে আপনাদের একটা কমিটমেন্ট ছিল যে পূর্বেই যে যারা এই 5টি ব্যাংকে যারা চাকরি করছেন, জব করছেন, তাদের আসলে কেউ চাকরি হারাবেন না। তো সেক্ষেত্রে তাদের অবস্থা কি হবে, তাদের আসলে কিভাবে দেখা হবে? এটা আমাদের একদম পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কারোই চাকরি যাবে না জেনারেলি। কিন্তু নরমালি যে কোনো ডিপার্টমেন্টে কারো বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে সেটা তো একটা নরমাল প্রক্রিয়ার বিষয়, সেটা এখানে আলোচনার বিষয় না। অর্থাৎ এই মার্জারের কারণে কারো অতিরিক্ত জনবল হয়ে গেছে এই জন্য চাকরি চলে যাবে এমনটি ঘটবে না। বরং আমরা নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করে সেটা আমরা রেশনালাইজ করে ফেলতে পারবো। আবার মনে করেন আমি 5টা ব্যাংকে মার্জ করে যদি 5টা ব্রাঞ্চকে মার্জ করে যদি 3টা ব্রাঞ্চ করি, সেখানে আমরা ম্যান পাওয়ার তো বাড়তি লাগবে। সুতরাং সেখানে আমরা ডিপ্লয়মেন্ট করে ফেলবো সব রেশনালি আর কি, যেখানে যেখানে প্রয়োজন যেভাবে আর কি। যে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ব্যাংক চালু হওয়ার পরে গ্রাহকরা আসলে তার টাকা তুলেছেন 107 কোটি টাকার মতো, সেখানে নতুন আমানত এসেছে 44 কোটি টাকা। আপনি যেটা বলছিলেন যে আমানত বেশ ভালো, এটা একটা আশানুরূপ আমানত পেয়েছেন আপনারা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই জায়গা থেকে গ্রাহকরা আস্থার সংকট নিয়ে যেভাবে ব্যাংকটি তৈরি হয়েছিল, সেইখানে আস্থাটা আসলে কতটা অর্জন করতে পেরেছি আমরা, সেই জায়গাটাতে কিভাবে মানে কতটা পৌঁছতে পেরেছি? আমার মনে হয় আমরা তো আস্থা অর্জন করার আমি লক্ষণ দেখতে পাচ্ছি। প্রথম কথাই হচ্ছে যে আমরা যেরকম কারো কারো ধারণা ছিল যে লোকেরা হুমড়ি হয়ে পড়বে যে আমার টাকা তুলে নেবো সবাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেভাবে গ্রাহকরা ওভাবে আসে নাই। কিন্তু আমরা কিন্তু রেডি ছিলাম যে যদি বহু লোক টাকা তুলতে চায় সেভাবে তহবিল ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আসার কথা যে সেভাবে এটা লোকেরা তোলেনি, বরং তাদেরকে আমরা বুঝিয়েছি যে আপনার প্রয়োজন না হলে তুলবেন না, আপনারা এর প্রতি আস্থা রাখবেন। আস্থা রাখার প্রধান দুটো কারণ। নাম্বার 1, তাদের মূল টাকাটা গ্যারান্টেড বাই দ্য গভর্নমেন্ট, যে তাদের টাকাটা কখনো মিস হবে না, আজ হোক কাল হোক আপনি এটা পাবেন। নাম্বার 2, যে সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল নিয়ে তার যাত্রা শুরু করেছে। শুধু বাংলাদেশ নয়, এবং সাউথ এশিয়াতে পেইড আপ ক্যাপিটালের দৃষ্টিকোণ থেকে এটা সর্বোচ্চ লার্জেস্ট ব্যাংক। সুতরাং একটা লার্জেস্ট ব্যাংক এবং গভর্নমেন্ট ওন ব্যাংকের উপরে গ্রাহকরা স্বাভাবিকভাবে আস্থা রাখতে পারি বলে আমরা মনে করি, এবং এটাই যুক্তিসঙ্গত। আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আসলে। ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে নতুন সরকারের অন্যতম একটা অঙ্গীকার ছিল। তো নতুন সরকারের পলিসিতে, নীতিগত পলিসিতে আসলে কোন কোন বিষয়গুলো ফোকাস করা হচ্ছে? আমরা একটু শর্টলি জানতে চাইবো এই উত্তরটা। না, নতুন সরকারের যারা দায়িত্বে আছেন বা দায়িত্ব নিয়েছেন তাদের তারা যে গাইডলাইন আমাদেরকে দেবেন এবং বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে আমাদেরকে যে গাইডলাইন দেবে আমরা সেটা অবশ্যই ফলো করব, এবং সেটা মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের অর্থনীতির কল্যাণই হবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওয়েলকাম। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সবশেষ পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।